সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং আপনার নিরাপত্তার ঝুঁকি বন্ধ করতে হবে। এখন এই যে ইন্ডিয়া যে পুশিং করতেছে, মানুষ ঢুকাই দিচ্ছে, এটা তো আপনার সিকিউরিটির জন্য থ্রেট, আপনার সার্বভৌমত্বের জন্য থ্রেট। যে আদালতের রায় থাকার পরে এইটা আবার মন্ত্রণালয়ের কাছে মতামত চাওয়ার কোনো দরকার ছিল না, তারা আবার চেয়েছে, মন্ত্রণালয় কি সব বলেছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করছে সরকার, একটা এই যে মবতন্ত্র, কেওয়াজ, পলিটিক্যাল একটা অস্থিরতা এখানে। আমরা আমাদের যে সিভিল সোসাইটি যারা যারা সংখ্যা, মানে আমি যেটা বলি যে আপনার একটা পলিটিক্যাল পার্টি কখন আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা অটোক্রেট হয়ে যায়, যখন ওই দেশের সিভিল সোসাইটি ফেল করে। সিভিল সোসাইটির কাজটা কি? সিভিল সোসাইটি হচ্ছে পলিটিক্যাল পার্টি এবং জনগণের মধ্যে ব্রিজিং করবে, যে পলিটিক্যাল পার্টি ডিরেল হয়ে যাচ্ছে, জনগণের থেকে বিযুক্ত হয়ে যাচ্ছে, সেইটা তারা ওই ব্রিজিংটা করবে, প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে। কিন্তু আমি তো যে আমাদের আমাদের দেশে যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রবণতা আছে এক ধরনের, ধরেন এই যে এই কি বলে যে স্বৈরাচারী হওয়ার প্রবণতা, এটা এটা ধরেন, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এটা আওয়ামী লীগ, বিএনপি, এমনকি সদ্য ঘোষিত এনসিপির মধ্যেও আছে। আপনি সব দলের মধ্যে এলিমেন্ট পাবেন। এখন এই দলগুলোর মধ্যে যদি এলিমেন্ট যদি আপনি দূর করতে চান, তাহলে কি হবে? আপনার এই এই সিভিল গ্রুপ যারা, সিটিজেন যে পার্টিটা আছে, সিটিজেনের যে গ্রুপটা আছে, এরা শক্তিশালী ভূমিকা পালন করবে। বাংলাদেশে করে না, যেই কারণেই কিন্তু হয় না। এখন আপনি, আমরা যদি মূল আলোচনায় আসি, যেটা আমাদের নির্বাচন আগে না সংস্কার আগে, বিচার আগে না নির্বাচন আগে, এইগুলা আসলে আমি মনে করি যে অহেতুক কথাবার্তা, এগুলা গুরুত্বহীন কথাবার্তা, এগুলা বলে আপনি নির্বাচনকে পিছাই দিতে চাচ্ছেন। এখন আপনি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ধরে যদি ক্ষমতায় থাকে, তার কি রেজাল্ট হয় আপনি যে দেখতে পাচ্ছেন। তৌহিদ হোসেন বলেছেন যে পুশিন ঠেকানো সম্ভব না, কারণ উনার তো ইন্ডিয়ার সঙ্গে বার্গেন করার সেই ক্যাপাসিটি নাই। আপনি কিভাবে আপনি দ্বিপাক্ষিক আলোচনায় গিয়ে বার্গেন করবেন? আপনি কেন আর ইন্ডিয়া তো এটাকে, চায়ও না, ইন্ডিয়া তো বারবার বলছে না যে না না, একটা এটা এটা তো অন্তর্বর্তীমূলক আপনার নির্বাচন। কোনো কথা না। ধরেন যে আপনার কথা নেই বার্তা নেই, ইন্ডিয়া হুট করে মানুষ ঢুকাই দিচ্ছে বাংলাদেশে, এইটা একটা দেশের উপদেষ্টা, দায়িত্বশীল ব্যক্তি, পররাষ্ট্রমন্ত্রী, তো উনি বলতেছেন এটা আটকানো সম্ভব না। আপনাকে তো এটা করতে হবে, আপনার রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং আপনার নিরাপত্তার ঝুঁকি বন্ধ করতে হবে। এখন এই যে ইন্ডিয়া যে পুশিং করতেছে, মানুষ ঢুকাই দিচ্ছে, এটা তো আপনার সিকিউরিটির জন্য থ্রেট, আপনার সার্বভৌমত্বের জন্য থ্রেট। এটা তো আপনাকে আটকাইতে হবে যে কোনো প্রকারে হোক। আপনি ইন্ডিয়ার সঙ্গে আলাপ আলোচনা করে আপনি এখানে আপনি পাওয়ারের ব্যালেন্স করেন আর যেটাই করেন, একভাবে ইন্ডিয়ার সঙ্গে আলাপ করে তো এটা আপনাকে আটকাইতে হবে। ইন্ডিয়া যদি আপনি রাজি না হয়, তাহলে আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিসরে গিয়ে কথা বলতে হবে, আপনি জাতিসংঘে বিচার দেন। ডক্টর ইউনূস তো গ্লোবালি একদম মানে খুবই ওয়েল অ্যাকসেপ্টেড একটা পার্সন, ওনার তো অনেক লোকজনের সঙ্গে যোগাযোগ আছে, তো উনি 10 মাসে এই কথাগুলি বলে নাই কেন? জাতিসংঘে গিয়ে বা বিভিন্ন ফোরামে, জাপানে গিয়েছে, উনি তো বলতে পারতো এই সময়। জাপান তো একটা বাংলাদেশের ডেভেলপমেন্টের বড় পার্টনার, উনি তো জাপানের কাছে সহায়তা চাইতে পারতো, যে এই 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 এরকম এরকম করছে আমাদের সঙ্গে ইন্ডিয়া, আমাদের বর্ডার কিলিং করছে। আপনি আপনি দেখেছেন গত 10 মাসে আমাদের এই সরকার বর্ডার কিলিং নিয়ে খুব একটা যৌক্তিক জোরালো অবস্থান নিয়েছে। আপনি শুনেছেন যে এই যে এরকম এই যে বর্ডার যে পুশিং করছে, এটা নিয়ে ভারতকে তারা চিঠি দিচ্ছে। এটা তো চিঠি দেওয়ার বিষয় না, তাদের রাষ্ট্রদূতকে তলব করা উচিত, যাতে এখানে লোক ঢুকাচ্ছ কেন। আপনার মূল বিষয়টা হচ্ছে যে আপনার এই সরকারের অনেক সদিচ্ছা থাকতে পারে, কিন্তু পলিটিক্যালি তারা উইক। এই হুম। পলিটিক্যাল উইক সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আসলে ঝুঁকিপূর্ণ, আপনার এই ধরনের এই নানা জন্যই সংকট কি তৈরি হবে। এই জন্যই কি শেখ বসে পড়তে চাচ্ছে কিনা, এটাও এক ধরনের মপতন্ত্র কিনা? ইশরাক কেন বসে পড়তে চাচ্ছে, ইশরাককে আমি তো বুঝতে পারছি না। উনি ওনার তো আদালতের রায় আছে মনে হয় ওনাকে মেয়র হিসেবে ঘোষণা দেয়ার। এখন সরকার এটা নিয়ে কেন টালবাহানা করছে? আদালতের রায় নিয়ে তো চট্টগ্রামে একজন মেয়র পদে বসেছে, উনিও তো বিএনপির, ওনাকে তো বসতেই দিছে এই সরকার। এবং ওনাকে কেন বসতে দিচ্ছে তো না, এখানে ইশরাকের জটিলতা কি? সমস্যা কি, কেন বসতে দিচ্ছে না? এটা পরিষ্কার না তো আমাদের কাছে। এবং যেটা দেখলাম, প্রধান বিচারপতি তো এই জন্য নির্বাচন কমিশনকে তিরস্কার করেছে, ভর্ৎসনা করেছে, যে আদালতের রায় থাকার পরে এইটা আবার মন্ত্রণালয়ের কাছে মতামত চাওয়ার কোনো দরকার ছিল না, তারা আবার চেয়েছে, মন্ত্রণালয় কি সব বলেছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করছে সরকার, একটা এই যে মবতন্ত্র, কেওয়াজ, পলিটিক্যাল একটা অস্থিরতা। ধরেন এটা না দিলে ইশরাক মিছিল করবে, সমাবেশ করবে, উনি যাবেন, এইগুলা আমার মনে হচ্ছে যে এটা অহেতুক। এইটা আহ, আহ, আমি মনে করি সরকারের বিএনপির সঙ্গে কথা বলা উচিত, দুই দলের মধ্যে কথা বলা উচিত।
এইটা নিয়ে আলাপ করা উচিত যে ভাই আমরা দিব না, বা দিলে কেন দিব, এটা নিয়ে। এটা আমার কাছে মনে হয় না যে একটা বড় একটা ইস্যু। এটা নিয়ে সরকার শুধু শুধুই অহেতুক মানে ঝামেলা সরকার সৃষ্টি ইচ্ছে করলে করছে। সমাধান করতে পারতো, বাট এটা হ্যাঁ, সরকারের এটা না, আপনি যদি আদালতের, আমি আইনের ছাত্র না, খুব এত আইনের প্যাচগুচ বুঝি না। আমি যেটা সাদা চোখে একজন নাগরিক হিসাবে বুঝছি, যে আদালত থেকে উনি রায় পাইছেন মেয়র পদে বসার জন্য, শপথ নেওয়ার জন্য, নির্বাচন কমিশন সেটা না করে এই স্থানীয় সরকার মিনিস্ট্রিতে মতামত চাইছে, মন্ত্রণালয় হয়তো বা জিনিসটা ঝুলাই দিছে। তো একই কাজ তো মিস্টার শাহাদাতের ক্ষেত্রেও করা যেত, সেটা কিন্তু করে নাই। একই সরকার দুই ধরনের সিদ্ধান্ত নিছে। এখন কেন, কি কারণে, এটা হয়তো বা যারা লিগ্যাল এক্সপার্ট তারা আরো ভালো বলতে পারবে বলে আমি মনে করি। এইটা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। শেষ বলছে এটা তার বাবা না, কিন্তু এটা নিয়ে দেখবেন যে এটা কালকে রাত থেকেই ভাইরাল এবং গণমাধ্যমেও নিউজ হয়েছে। তো এইরকম ভুয়া তথ্য বা ডিসইনফরমেশন সম্পর্কে আমাদের সবার সতর্ক থাকতে হবে। হ্যাঁ, হুম এইটা হুম হচ্ছে প্রথম কথা। এইটা আমাদের মধ্যে আমি বলবো যে খুব একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আমাদের মধ্যে। এই ধরনের ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশন, রং ইনফরমেশন, যেইভাবেই বলি না কেন, এগুলা ছড়াই দেওয়া হচ্ছে। তো এখন ধরেন দিন শেষে আহ, 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 হাসিন ভাইও জুলাই বিপ্লবের একজন সৈনিক, জাকারিয়া ভাইও সৈনিক, আপনিও একজন শব্দ সৈনিক, আমরাও কথা বলেছি। তো এইখানে আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, আমাদের সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হবে, তর্কাতর্কি হবে, আমাদের রাজনৈতিক পজিশন নিয়ে, রাজনৈতিক অবস্থান নিয়ে তর্কাতর্কি হবে। কিন্তু এইরকম ভুয়া তথ্য যদি ছড়াই দিয়া ধরেন আপনি, এগুলা কিন্তু আসলে বিভেদ তৈরি করবে, যেটা হাসিন ভাই বললো, হুম যে আমাদের মধ্যে বিভেদ বিভাজন তৈরি করবে। এবং এটা আমি বলবো যে আমি এই সংবাদটা পড়ে আমি নিজেও খুব হেসেছি, যে এই 1200 চালের বস্তা, এখন আপনি বলেন এই আসিফের বাবা যদি 1200 চালের বস্তা নেয়ও, সে কি এগুলা বাসায় নিয়ে রাখবে? এটা হয়। ধরেন উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ আছে, ওকে ফাইন, আমি তাদের ডিফেন্ড করছি না বা তাদের বিপক্ষেও বলছি না, কিন্তু এই কোন লোক 1200 চাউলের বস্তা একজন উপদেষ্টার বাবা তার বাসায় নিয়ে রাখবে? উনি যদি নেয়, নিয়ে আর এদিক ওদিক নিয়ে রাখবে, এদিক ওদিক দিয়ে বিক্রি করে দিবে, নিজের লোকজনের কাছে বিতরণ করবে, সে তো বাসায় রাখবে না। এটা হুম আমাদের মনে হয় যে এইগুলা, এই ধরনের তথ্য ছড়ানোর ক্ষেত্রে আমাদের আরেকটু সতর্ক থাকা উচিত। জাস্ট পাইলেই যে আমরা উড়াই দিলাম বা right. ছড়াই দিলাম, এইগুলা থেকে আমাদের মনে হয় একটু একটু বিবেচনা বোধ আমাদের প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। জি।